আসসালামু আলাইকুম। এ সময়ের আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। চলুন জেনে নিই কী থাকছে এখনকার সংবাদে। গুড়িয়ে দিয়েছে দিল্লির রোহিঙ্গা ক্যাম্প ও মসজিদ। আফ্রিকান ইউনিয়নের পর্যবেক্ষকের মর্যাদা পেল ইসরায়েল। হামাসের নিন্দা। প্রধানমন্ত্রী বললেন ইরাকে মার্কিন সেনার প্রয়োজন নেই। এরদোগানের বক্তব্যের পর সুর নরম করল তালেবান। কিয়ামত পর্যন্ত আর কখনো আজান, দরুদ ও পবিত্র কুরআন তেলাওয়াতের আওয়াজ হারিয়ে যাবে না, বললেন এরদোগান। তালেবানদের গতিরোধ করায় আফগান বাহিনীর প্রথম কাজ। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক করে সাথে থাকার জন্য এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। দিল্লি উত্তরপ্রদেশ সীমান্তের কাছে রোহিঙ্গাদের একটি অস্থায়ী ক্যাম্প ভেঙে দিয়েছে ভারতের উত্তরপ্রদেশ প্রশাসন। এতে গৃহহীন হয়ে পড়েছে সেখানে বসবাসরত অসংখ্য পরিবার। জানা গেছে, মদনপুর খাদারের রোহিঙ্গা শিবিরে কিছুদিন আগে আগুন লেগেছিল। দমকল গিয়ে সে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্যাম্পের অধিবাসীদের বক্তব্য ছিল বারবার তাদের ক্যাম্পে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, তবে প্রশাসন তখন সে কথা মানতে চায়নি। সম্প্রতি সেই ক্যাম্পের লাগোয়া উত্তরপ্রদেশে সেচ দপ্তরের জমিতে তৈরি হওয়া শিবির বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। ক্যাম্পের ভিতর তৈরি করা একটি অস্থায়ী মসজিদও ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ। উত্তরপ্রদেশ ইরিগেশন বিভাগ এই অপারেশন চালিয়েছে, তবে মসজিদ ভাঙার কথা প্রশাসন স্বীকার করেনি। দক্ষিণ পূর্ব দিল্লির জেলা শাসক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, কোনো মসজিদ ভাঙা হয়নি। মসজিদের মতো দেখতে কোনো কাঠামো সেখানে ছিল না, কেবলমাত্র টেন্টগুলি ভাঙা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অবশ্য দাবি, একটি টেন্টের ভিতরে মসজিদ তৈরি করা হয়েছিল। জেলা শাসকের দাবি, উত্তরপ্রদেশের ইরিগেশন বিভাগের জমির উপর কোনো অনুমতি না নিয়ে ক্যাম্প তৈরি করা হয়েছিল। তাদেরকে সেখান থেকে তুলে নতুন ক্যাম্পে নিয়ে যাওয়াই ছিল উদ্দেশ্য। বস্তুত উত্তরপ্রদেশ প্রশাসন দীর্ঘদিন ধরে ওই রোহিঙ্গা ক্যাম্প নিয়ে নানা আলোচনা করছিল। অভিযোগ, দিল্লি সরকারকে বারবার এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হলেও কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের হস্তক্ষেপে গত মঙ্গলবার দিল্লি প্রশাসন এবং উত্তরপ্রদেশ প্রশাসনের মধ্যে একটি বৈঠক হয়। সেখানে ক্যাম্প ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সমাজকর্মীদের বক্তব্য, ক্যাম্প ভেঙে দেওয়ার পরে অন্তত 16টি পরিবার গৃহহীন হয়ে পড়েছে। তারা রাস্তার ধারে বসবাস করতে শুরু করেছে, যার ফলে ট্রাফিকের সমস্যা হচ্ছে। স্থানীয় মানুষও সমস্যার মধ্যে পড়ছেন, তাদের যাতায়াত করতে অসুবিধা হচ্ছে। দ্রুত এর সমাধান না হলে সমস্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। ওই ক্যাম্পে বসবাসকারী রোহিঙ্গাদের বক্তব্য, তাদের আর যাওয়ার জায়গা নেই। বাধ্য হয়ে তারা অস্থায়ী টেন্ট তৈরি করে থাকছিলেন। কোনো রকম আগাম বার্তা না দিয়ে টেন্ট ভেঙে দেওয়া হয়েছে। তাদের বহু জিনিস নষ্ট হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলকে আফ্রিকান ইউনিয়নের পর্যবেক্ষকদের মর্যাদা দেওয়ার কঠোর সমালোচনা করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি বলেছে, আফ্রিকান ইউনিয়নের এই সিদ্ধান্ত দুঃখজনক এবং তিরস্কারযোগ্য। গতকাল এক বিবৃতিতে হামাস বলেছে, ইসরায়েলকে পর্যবেক্ষকের মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত দখলদার এই শক্তিকে আমাদের সীমান্তে উপস্থিতির বৈধতা দেবে, ফিলিস্তিনিদের অধিকার অস্বীকার করার পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ দেবে এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে যে বর্বরতা চালিয়ে আসছে তা অব্যাহত রাখার সুযোগ পাবে। হামাস তাদের বিবৃতিতে আরও বলেছে, দুঃখজনকভাবে যে আফ্রিকান ইউনিয়ন এই সিদ্ধান্ত নিয়েছে, তারা অতীতে দাসত্ব এবং উপনিবেশবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করেছে এবং এজন্য তাদেরকে প্রচুর মূল্য দিতে হয়েছে। বিবৃতিতে হামাস বলেছে, আফ্রিকার দেশগুলো দীর্ঘ সময় ধরে ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার ও স্বাধীনতা আন্দোলনের প্রতি সমর্থন দিয়েছে এবং আশা করি ভবিষ্যতে এই সমর্থন অব্যাহত থাকবে। ফলে আমরা আফ্রিকান ইউনিয়ন থেকে দখলদার ইসরায়েলের দ্রুত বহিষ্কার চাই এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানাই। হামাস তাদের বিবৃতিতে আরও বলেছে, ইহুদিবাদী ইসরায়েলকে সত্য ন্যায় মেনে নিতে হবে এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনিরা যে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা পোষণ করে আসছে তা বাস্তবায়নের সুযোগ দিতে হবে এবং ফিলিস্তিনিদেরকে তাদের ঘরবাড়ি ও ভূমি থেকে যে জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে তার অবসান ঘটিয়ে তাদেরকে নিজ ভূমিতে ফেরার সুযোগ দিতে হবে। গত 20 বছর ধরে ইহুদিবাদী ইসরায়েল আফ্রিকান ইউনিয়নের পর্যবেক্ষকদের মর্যাদা পাওয়ার জন্য লবিং করেছে এবং গত বৃহস্পতিবার তারা পর্যবেক্ষকের মর্যাদা লাভ করে। ইথিওপিয়া, বুরুন্ডি এবং চাঁদে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত অ্যানেলি আদমাসু আফ্রিকান ইউনিয়নের চেয়ারম্যান মুসা ফাকি মাহমাতের কাছে তার পরিচয়পত্র পেশ করেন।
ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল খাদেমি বলেছেন তার দেশে আইএস ইসলামী বিরোধী লড়াইয়ের জন্য মার্কিন সেনার কোনো প্রয়োজন নেই। ওয়াশিংটন সফরের আগে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন ইরাকের প্রধানমন্ত্রী। আল খাদেমি বলেন তাদের দেশে পুনরায় মোতায়েনের বিষয়ে চলতি সপ্তাহে আনুষ্ঠানিক সময়সীমা নির্ধারণ নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার ফলাফলের উপর নির্ভর করবে। মুস্তফা আল খাদেমির ওয়াশিংটন সফরে যাওয়ার আগে রোববার সাক্ষাৎকারটি প্রকাশ করেছে এপি। ইরাকের প্রধানমন্ত্রী সাক্ষাৎকারে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রতি ইরাক এখনও প্রশিক্ষণ এবং সামরিক গোয়েন্দা তথ্য সংগ্রহের ব্যাপারে আহ্বান জানাবে। গত এপ্রিলে মার্কিন সেনা প্রত্যাহারের জন্য ওয়াশিংটন ও বাগদাদের মধ্যে শুরু হওয়া চলমান আলোচনার একটি সময়সীমা জানতে চাওয়া হবে বলেও উল্লেখ করেন খাদেমি। তিনি আরও বলেন ইরাকের মাটিতে কোনো বিদেশি সেনার প্রয়োজন নেই। আইএস বিরোধী লড়াই এবং আমাদের বাহিনীর প্রস্তুতির জন্য একটি বিশেষ সময়সূচির দরকার আছে, সেটা নির্ভর করছে আলোচনার উপর। ওয়াশিংটনে আলোচনায় আমরা বিষয় উপস্থাপন করব। সোমবার ওয়াশিংটনে কৌশলগত বিষয় নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ইরাকের প্রধানমন্ত্রীর বৈঠক করার কথা রয়েছে। উল্লেখ্য ইরাকের প্রধানমন্ত্রী এমন সময় এই ধরনের মন্তব্য করলেন এবং ওয়াশিংটন সফরে যাচ্ছেন যখন তার সরকারের উপর দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের চাপ বাড়ছে। গত বছরের জানুয়ারিতে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন বাহিনীর হামলায় ইরানের কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের মিলিশিয়া কমান্ডার আবু মাহদি আল মুহাদ্দিসের মৃত্যুর পর সেই চাপ ক্রমেই বাড়তে থাকে। তুরস্কের কাবুল বিমানবন্দরে দায়িত্ব নেওয়ার বিষয়ে গত কয়েক সপ্তাহ ধরে তালেবানের কাছ থেকে হুমকি ধামকি আসছিল। এই হুমকি এমন পর্যায়ে পৌঁছে গেছে যে তালেবান তুরস্ককে দখলদার বলতে পর্যন্ত দ্বিধা করেনি। আর তুরস্ক যদি আফগানিস্তানে সৈন্য রাখে তাহলে তাদের বিরুদ্ধে জিহাদ চালানোরও ইঙ্গিত দেয় তালেবান। এমনকি আলোচনার টেবিল থেকে একতরফাভাবে উঠে যাওয়ার অভিযোগও তুলে তুরস্কের বিরুদ্ধে। তুরস্ক এতদিন সুর নরম করে তালেবানের এসব অভিযোগ এবং দাবির উত্তর দিয়েছে, কিন্তু তুরস্ক যত নরম হয় তালেবানের সুর তত গরম হয় এবং শেষ পর্যন্ত তুরস্ককে দখলদার বলে আখ্যায়িত করে, যা আসলে অনেক তুর্কি ভালোভাবে নেয়নি। এবার তালেবানের এই সব অভিযোগে জবাব আসে তুরস্কের একেবারে উচ্চ পর্যায় থেকে। এরদোগান এবার তালেবানকে সংযত হবার আহ্বান জানান। তিনি তালেবানের সঙ্গে বৈঠকে বসার ইঙ্গিত দিয়েছেন ঠিকই, কিন্তু তালেবানের বিভিন্ন কর্মকাণ্ডকেও একটু কূটনৈতিক ভাষায় স্মরণ করিয়ে দিয়ে বলেছেন তালেবানের সঙ্গে তুরস্কের ধর্মীয় বিশ্বাসে কোনো বিভেদ, দ্বন্দ্ব, সংঘাত বা সমস্যা নেই। একই ধর্মীয় বিশ্বাস ধারণ করে তাই তুরস্কের সঙ্গে তালেবানের সমঝোতায় আসা সহজ। অনেক বিশ্লেষক মনে করেন তুরস্কের বিরুদ্ধে বিবৃতি দেওয়ার ক্ষেত্রে তালেবানের উচিত আরও সংযত হওয়া এবং সাবধানতা অবলম্বন করা, কারণ তুরস্কের মতো গুরুত্বপূর্ণ একটা সুন্নি মুসলিম দেশের সঙ্গে উত্তেজনা বাড়িয়ে কারো লাভ নেই। যে তালেবান চীন, রাশিয়া, ইরান এবং ভারতের সঙ্গে বৈঠক করতে পারে, তাদের অনেক অনৈতিক শর্ত মেনে নিতে পারে, সেই তালেবানের আসলে তুরস্কের সঙ্গে আরও সংযত আচরণ করা উচিত। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোগান বলেছেন হাজিয়া সোফিয়ার আবার মসজিদে পরিবর্তন তুরস্কের সভ্যতার পুনরুজ্জীবনের প্রতীক। শনিবার ইস্তাম্বুলের হাজিয়া সোফিয়াকে জাদুঘর থেকে আবার মসজিদে পরিবর্তন করে নেওয়ার প্রথম বার্ষিকীতে এক টুইট বার্তায় এই মন্তব্য করেছেন তিনি। টুইট বার্তায় এরদোগান আরও বলেন, আমাদের রবের শুকরিয়া যিনি এমন দিন আমাদের দেখিয়েছেন। ইনশাল্লাহ এই পবিত্র ইবাদতখানার গম্বুজ থেকে কিয়ামত পর্যন্ত আর কখনো আজান, দরুদ ও পবিত্র কুরআন তেলাওয়াতের আওয়াজ হারিয়ে যাবে না। টুইট বার্তার সাথে তিনি একটি ভিডিও সংযুক্ত করেন যেখানে ৮৬ বছর পর মসজিদটিতে প্রথম জুমার নামাজের দৃশ্য দেখানো হয়। ৮৬ বছর বন্ধ থাকার পর গত বছরের ২৬ জুলাই হাজিয়া সোফিয়ায় প্রথমবারের মতো জুমার নামাজ আদায় করা হয়। এই সময়কালে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হতো যেখানে নামাজের কোনো অনুমতি ছিল না। অতীতে হাজিয়া সোফিয়া ৯১৬ বছর অর্থোডক্স খ্রিস্টান গির্জা ও ৮৬ বছর জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়েছিল। ১৪৫৩ থেকে ১৯৩৪ সাল পর্যন্ত প্রায় ৫০০ বছর এটি মসজিদ হিসেবে চালু ছিল। নতুন করে গত বছর তুরস্কের আদালতের রায়ের মাধ্যমে একে আবার মসজিদে রূপান্তরিত করা হয়। ১৯৮৫ সালে ইউনেস্কো কর্তৃপক্ষ হাজিয়া সোফিয়াকে বিশ্ব ঐতিহ্যের নিদর্শন হিসেবে ঘোষণা করে। মসজিদ হয়ে যাওয়ার পরেও হাজিয়া সোফিয়া তুরস্কের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। তুরস্ক ও বিভিন্ন দেশের পর্যটকের জন্য এই মসজিদটি সবসময় খোলা থাকে।
তালেবানদের গতিরোধ করায় আফগান বাহিনীর প্রথম কাজ হওয়া উচিত বলে মনে করেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ও পেন্টাগনের প্রধান নির্বাহী লয়েড অস্টিন। আলাস্কা সফরে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বলেন, সশস্ত্র তালেবান সদস্যরা আফগানিস্তানের গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকাসমূহ ঘিরে ফেলা শুরু করেছে এবং দ্রুতই রাজধানী কাবুলের দিকে আসার চেষ্টা করছে। মত অবস্থায় তাদের গতিরোধ করার পরই দখলীকৃত এলাকাসমূহ উদ্ধার করা সম্ভব। আফগানিস্তানের সরকারি বাহিনী তাদের থামাতে পারবে কিনা তা নির্ধারণের আগে প্রথম কাজ হওয়া উচিত তালেবানদের অগ্রযাত্রা গতিরোধ করা। এরপরই দখলকৃত এলাকাসমূহ পুনরুদ্ধারের অভিযান শুরু করা যোগ করেন তিনি। তালেবানদের রুখে দেওয়ার সামর্থ্য আফগান সেনাবাহিনী ও দেশটির সাধারণ জনগণের আছে বলে বিশ্বাস করেন জানিয়ে লয়েড অস্টিন বলেন, তবুও আফগানিস্তানে কি ঘটে তা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। এদিকে আফগানিস্তানের 13 প্রদেশের সেনাবাহিনীর অভিযানে অন্তত 269 তালেবান সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। ওই মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছেন, গত 24 ঘন্টায় আফগানিস্তানের লাগমান, নানগারহার, নুরিস্তান, কুনার, গজনি, পাকতিয়া, কান্দাহার, হেরাত, বাল্খ, জুজান, হেলমান্দ, কুন্দুজ ও কাপিসা প্রদেশে এসব অভিযান চালানো হয়।